দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2022 সালে এসএসসি পরীক্ষায় আসা একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি কুমিল্লা বোর্ডে এসেছিল। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হলো। তো দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। এই কিউআর কোডের মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ বই, বাংলাদেশের প্রথম স্মার্ট বই, সহায়ক বই। তো এই কিউআর কোডটা একটা ডামি কিউআর কোড। তোমরা যখন বইটি হাতে পাবা তখন তার সাথে একটা অরিজিনাল কিউআর কোড সমৃদ্ধ বই পাবা, যে কিউআর কোডটা স্ক্যান করলে তুমি আমাদের এই ক্লাসটি করতে পারবা। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় সমস্যাগুলোর সমাধান খুঁজে নাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। আবার একটি রম্বসের পরিসীমা দেওয়া হচ্ছে 80 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য হচ্ছে 66 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, এটা আমরা নির্ণয় করতে পারবো এবং আমরা সবগুলো প্রশ্নের একসাথে সমাধান করার চেষ্টা করব। প্রশ্ন খতে বলা হয়েছে কি দেখো, প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে এবং প্রতিটি পাথরের মূল্য যদি 25 টাকা হয় তবে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কত টাকা খরচ হবে। ওকে, ফাইন। আর শেষ কোশ্চেনে বলা হয়েছে রম্বসটির বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য যদি 32 সেন্টিমিটার হয়। রম্বসটির বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য যদি 32 সেন্টিমিটার হয় তবে অপর কর্ণ ও ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, রম্বসের পরিসীমা এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, দেখো প্রশ্ন কতে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার আর ব্যাস হচ্ছে 2r সেন্টিমিটার আর পরিধি হচ্ছে 2πr সেন্টিমিটার। আমরা জানি ব্যাসার্ধ আর হলে ব্যাসকে ধরা হয় 2r, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস আর পরিধির সূত্র হচ্ছে 2πr। তাহলে প্রশ্ন মতে এই 2πr মাইনাস 2r অর্থাৎ পরিধি মাইনাস ব্যাস মানে এদের পার্থক্য দেওয়া আছে 66। এখানেও আর আছে, আমরা চাইলে 8টা কমন নিতে পারি, তাহলে 2π মাইনাস 2, তাহলে 2 ইন্টু পায়ের মান বসায় দাও মাইনাস 2, হিসাব করলে হয় যা হয় 6.2832, সেখান থেকে 2 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 4.2832 ইন্টু আর। তাহলে এইটা আর এর সাথে কীভাবে আছে বলো তো, গুণাকার আছে। যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 66কে যদি 4.2832 দ্বারা ডিভাইড করি তাহলে কত পাচ্ছি বলো তো, 15.41 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। আমাদের নেক্সট কোশ্চেনে যাব। আমাদের বলা হয়েছিল যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা ধরে নিলাম প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য যেহেতু তার 3 গুণ তাহলে 3x মিটার হবে। তাহলে এখানে ক্ষেত্রফল কী হবে বলো তো, 3x ইন্টু x 3x স্কোয়ার বর্গমিটার। এই যে 3x স্কোয়ার বর্গমিটার। এখন দেখো প্রশ্ন মতে আমরা একটা ক্ষেত্রফল বের করেছি যেটা 3x স্কোয়ার, ওরা দিয়ে দিচ্ছে কত 1200। তাহলে আমরা দুইটাকে কি করতে পারি, সমান করে লিখতে পারি। আমরা দুইটাকে সমান করে দিলাম, এই যে 3x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1200। তাহলে আমাদের এখানে x এর মান বের করবো, তাহলে 3টা গুণ ছিল ভাগ করে পাঠিয়ে দিলাম। কত হয়ে গেল, 1200কে যদি 3 দ্বারা ভাগ করো 400 পাবা। স্কোয়ারকে ওই পাশে পাঠাও, রুট হয়ে যাক, 400 রুট করলে কত হয় 20। তাহলে x এর ভ্যালু পাইলা, তার মানে তুমি হচ্ছে প্রস্থ পেয়ে গেছো। তাহলে প্রস্থ কত মিটার, 20 মিটার। দৈর্ঘ্য তার কত গুণ, প্রস্থ বলছে 3 গুণ, 3 দিয়ে গুণ করে বের করলাম হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে বের করা যায় পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে যোগ করলে হয় 80 ইন্টু 2 160। এটা হচ্ছে পরিসীমা। প্রশ্নে বলা ছিল যে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গের পরিসীমা সমান। তাহলে শর্ত অনুসারে বা যেহেতু বর্গের পরিসীমা আয়তের পরিসীমার সমান, সেহেতু আমরা লিখতে পারবো যে বর্গের পরিসীমা 160। বর্গের পরিসীমা মানে বর্গের 4 বাহুর যোগফল। তো আমরা জানি বর্গের 4 বাহুর যোগফল যদি 160 হয়, এক বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করতে হয়, সেটা হচ্ছে 4 দিয়ে ভাগ করে। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য a সমান 160 ভাগ 4 সমান 40 মিটার। তাহলে এবার বর্গের ক্ষেত্রফল, বর্গের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে প্রস্থ বের করতে হয় না, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান, তাই ক্ষেত্রফল হবে a স্কোয়ার বর্গমিটার। এই 40-এর উপরে স্কোয়ার করে দাও, কত পাচ্ছে বলো তো, 1600 বর্গমিটার। এটা হচ্ছে যে বর্গক্ষেত্রের মধ্যে আমরা পাথর বসাবো তার ক্ষেত্রফল। তাহলে এবার পাথরের ক্ষেত্রফল বের করা দরকার। দেখো বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, ওইটা সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 0.5 মিটার। কারণ 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে, এটা হলো 0.5 মিটার। বর্গাকার পাথরের কি বলতো, এটা বর্গাকার পাথরের দৈর্ঘ্য। তাহলে প্রস্থ বের করার দরকার নাই, যেহেতু এটা বর্গাকার। তাহলে পাথরের ক্ষেত্রফলটা এবার বের করে দাও।
0.5 উপরে স্কোয়ার করো 0.25। ওকে, তাহলে বর্গকার যে পাথরটা বসাবো বর্গক্ষেত্রের মধ্যে, তাহলে বর্গক্ষেত্রে বাদতে মোট পাথরের সংখ্যা এই 1600কে ক্ষেত্রফলকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করো, পেয়ে যাবা 6400টি পাথর লাগবে। একটা পাথরের দাম হচ্ছে 25 টাকা, তাহলে 6400টি পাথরের দাম কত গুণ করে দাও, তাহলে কত পাচ্ছি 1,60,000 টাকা। এই 1,60,000 টাকা খরচ হবে এই বর্গক্ষেত্রটি বাধাই করতে। আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট কোশ্চেনের সমাধান করব। নেক্সট কোশ্চেন বলতে এখানে দেখো লাস্ট কোশ্চেন আমাদের একটু প্রশ্নের মধ্যে কিছুটা অসঙ্গতি আছে বলে মনে হচ্ছে। দেখো রম্বসটির বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 32, আবার দেখো এখানে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24। তো দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে অপর কর্ণ কিন্তু বের করার প্রয়োজন হচ্ছে না, শুধু ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। তো অপর কর্ণ দুইটা কর্ণ তো দিয়ে দিয়েছে, তাহলে অপর কর্ণ আবার কি জিনিস? হ্যাঁ, তাহলে আমাদের এখানে বোর্ড প্রশ্নে কিছুটা অসঙ্গতি থাকতে পারে। আমরা বুঝলাম দুইটা কর্ণ দেওয়া থাকলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল দিলেই বর্গের ক্ষেত্রফল চলে আসে। এই যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কি বলতো? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু একটা কর্ণ 32, একটা কর্ণ 24, তাহলে ক্ষেত্রফলটা বের হয়ে আসছে। যদি দুইটা কর্ণ দেওয়াই থাকে তোমার অ্যান্সার হবে শুধু এইটুকু। কিন্তু আমাদের প্রশ্নে আবার বলছে অপর কর্ণ নির্ণয় করো, তাহলে অপর কর্ণ আবার কীভাবে নির্ণয় করব? অপর কর্ণ সেক্ষেত্রে আমার একটা কর্ণ দেওয়া থাকবে না, মনে করো এটা দেওয়া নাই, ঠিক আছে, তাহলে আমাদের অপর কর্ণের প্রশ্নটা আসবে। তো সেটাও তোমাদের বুঝাই দিই, যদি অপর কর্ণ না দেওয়া থাকে তখন আমরা কীভাবে বের করব? তো মনে করি যে এবিসিডি একটা রম্বস, এইটা একটা রম্বস। তো রম্বসের ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে এই যে, আর পরিসীমা দেওয়া আছে, পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করলে, এই পরিসীমা ছিল 80, 4 দিয়ে ভাগ করলে হয় 20, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20। তার মানে AB 20, BC 20, CD 20, AD 20। আশা করি সবাই বুঝতে পেরেছো, এই যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এখন দেখো এসি কর্ণ বিডি কর্ণ ও বিন্দুতে মিলিত হয়। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এটা হলো ক্ষুদ্রতম কর্ণ, দেওয়া ছিল কত ছিল বলো তো? 24। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করবো, এই পাশে হবে 12 আর এই পাশে হবে 12। তার মানে ওবি আর ওডি সমান 24/2 সমান 12 সেন্টিমিটার। এখন এই অংশটা আমাকে বের করতে হবে। দেখো বলেছিলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে ত্রিভুজ এ ও বি এর ও কোণটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ। অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ার লিখতে পারবা। তাহলে আমরা লিখে দিলাম যে বি স্কোয়ার ইকুয়ালস টু ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। এখন দেখো এটাকে 20 ধরলাম, এও এই মানটা মনে করো নাই, ও প্রশ্ন যদি 32 বলছে, এখন আপাতত মনে করো নাই। তাহলে ওবি সমান হচ্ছে 12 স্কোয়ার, তাহলে এখানে 400 হয়, এটা 144 হয়, এই 144কে এ পাশে পাঠিয়ে দাও, 400 থেকে মাইনাস হয়ে যাক। তাহলে ও স্কোয়ার সমান কত হচ্ছে বলো তো? 256। তাহলে স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও, রুট হয়ে যাক। রুট হয়ে গেলে কি হয় বলো তো? রুট হয়ে গেলে এটার মান আসে 16। তাহলে কত আসছে? OA ইজ ইকুয়ালস টু 16 মিটার। তাহলে অপর কর্ণ এসি সমান সমান 2 ইন্টু OA, তারপর 2 ইন্টু 16 সমান কত? 32। আমাদের প্রশ্নে আবার 32 দিয়ে দিছিল। তো এখন আমরা অপর কর্ণ বের করে ফেলেছি, আমরা দুইটা কর্ণের মান জানি। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু এসি কর্ণ ইন্টু বিডি কর্ণ। তাহলে হাফ ইন্টু 32 ইন্টু 24, এটাকে ক্যালকুলেটর বসে হিসাব করো। হিসাব করলে তুমি অ্যান্সার পেয়ে যাবা, যেটা হচ্ছে 384 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।